নমস্কার। আজ আমরা সবাই মিলে একটা টাইম মেশিনে চড়ে বসব আর সোজা পাড়ি দেব হাজার হাজার বছর পেছনে। কোথায়? আমাদের নিজেদের জায়গাতে, প্রাচীন বাংলায়। চলুন শুরু করা যাক এই দারুণ জার্নিটা। একটু অবাক লাগছে শুনতে, তাই না? একদম ঠিক। আজ আমরা যেটাকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বলে জানি, প্রাচীনকালে সেটা কিন্তু একটাই ভূখণ্ড ছিল না। তখন এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা এলাকা ছিল, আর তাদের প্রত্যেকের নিজস্ব নাম, নিজস্ব পরিচয় ছিল। এই যে ম্যাপটা দেখা যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করা যাক তো কি কি নাম চোখে পড়ছে। পুন্ড্রবর্ধন, বঙ্গ, গৌড়, রাঢ়, এরকম অনেকগুলো নাম, তাই না? এই প্রত্যেকটা ছিল এক একটা জনপদ। মানে এখনকার মতো একটাই বাংলা তখন ছিল না, বরং এই সব ছোট ছোট অঞ্চল মিলেই তৈরি হয়েছিল সেকালের বাংলা। তাহলে প্রশ্ন আসেই, এই যে টুকরো টুকরো বাংলা, এদেরকে এক সুতোয় বাঁধার চেষ্টা প্রথম কে করেছিলেন? আর তারপরেই বা কি এমন হলো যে একটা সাংঘাতিক খারাপ সময় চলে এলো? আসুন জেনে নিই। এই যে এনার নাম রাজা শশাঙ্ক। নামটা কিন্তু মনে রাখতে হবে। ইনি ছিলেন গৌড়ের রাজা, আর বলা যেতে পারে বাংলার প্রথম সার্বভৌম বা স্বাধীন রাজা। সপ্তম শতকে তিনি প্রথম এই আলাদা আলাদা বাংলাগুলোকে এক করার একটা বড় চেষ্টা করেন। শুধু তাই না, তার ক্ষমতা বাংলা ছাড়িয়ে উত্তর ভারত পর্যন্ত পৌঁছে গেছিল। মানে বাংলার প্রথম সত্যিকারের মহারাজা বলতে যা বোঝায়, তিনি ছিলেন তাই। কিন্তু একটা সমস্যা আছে। যখন এত বড় একজন রাজা, যার দাপটে সবাই চুপ করে থাকত, তিনি আর থাকলেন না, তখন কি হতে পারে? ভাবা যায়, চারদিকে তো একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল, তাই না? আর ঠিক সেই ফাঁকা জায়গাতে শুরু হলো বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়। নামটা খুব অদ্ভুত, মাৎস্যন্যায়। এর মানে কি? খুব সোজা। পুকুরে যেমন বড় মাছগুলো যখন ইচ্ছে ছোট মাছ ধরে খেয়ে ফেলে, তখন বাংলায় ঠিক সেই অবস্থা। যার গায়ে জোর আছে, সে দুর্বলের ওপর অত্যাচার করছে। কোনো নিয়ম নেই, কানুন নেই। ভাবা যায়, প্রায় ১০০টা বছর ধরে এই ভয়ঙ্কর পরিস্থিতি চলেছিল। তো এই যে এত অরাজকতা, এত হানাহানি, এর শেষ কোথায়? মজার ব্যাপার হলো, এর সমাধান কিন্তু বাংলার সাধারণ মানুষই বের করেছিল। আর সেখান থেকেই শুরু হলো বাংলার এক নতুন সোনালী অধ্যায়, পাল বংশের উত্থান। এই ঘটনাটা কিন্তু ইতিহাসে খুব বিরল। প্রায় ৭৫০ খ্রিস্টাব্দে বাংলার বড় বড় মাথা, মানে প্রভাবশালী লোকেরা একজোট হলেন। তারা ঠিক করলেন, না, এভাবে চলতে দেওয়া যায় না। তারা সবাই মিলে গোপাল বলে একজনকে তাদের রাজা হিসেবে বেছে নিলেন। ব্যাপারটা ভাবা যায়, সেই যুগে মানুষ ভোট দিয়ে নিজেদের রাজা ঠিক করছে। আর এখান থেকেই শুরু হলো পাল বংশের পথ চলা। আর এই পাল বংশ কতদিন টিকেছিল বলে মনে হয়? ১০০ বছর? ২০০? না, প্রায় ৪০০ বছর। ভাবা যায়, বাংলার ইতিহাসে এত লম্বা সময় ধরে আর কোনো রাজবংশ কিন্তু শাসন করেনি। এটা একটা রেকর্ড। তো এই যে বিশাল ৪০০ বছরের রাজত্ব, এই সময়টায় পাল রাজারা বাংলাকে কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে গেছিলেন। তবে হ্যাঁ, রাস্তাটা একেবারেই ফুলের ছিল না। প্রচুর লড়াই, প্রচুর সংগ্রাম করতে হয়েছিল তাদের। গোপালের পর ক্ষমতায় এলেন তার ছেলে ধর্মপাল, আর তারপর দেবপাল। এই দুজনের নাম বিশেষভাবে মনে রাখতে হবে, কারণ এদের সময়েই পাল সাম্রাজ্য তার ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছেছিল। তাদের দাপট শুধু বাংলায় নয়, উত্তর ভারতের একটা বিরাট অংশ জুড়ে ছিল। এই ম্যাপটা একটু দেখা যাক। সেই সময়ে উত্তর ভারতে একটা শহর ছিল, কনৌজ, যেটা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। তো এই কনৌজকে দখল করবে তা নিয়ে ভারতের ৩টে বড় শক্তির মধ্যে এক বিশাল লড়াই বেঁধেছিল। একদিকে বাংলা থেকে আমাদের পালরা, অন্যদিকে পশ্চিম ভারত থেকে গুর্জর প্রতিহার, আর দক্ষিণ থেকে রাষ্ট্রকূটরা। এই ৩ শক্তি লড়াইকে ইতিহাসে বলা হয় ত্রিশক্তি সংগ্রাম। কিন্তু ইতিহাসে কোনো কিছুই তো চিরদিন থাকে না, তাই না? পালদের এই ৪০০ বছরের বিশাল সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হতে শুরু করল। আর ঠিক সেই সময়ে বাংলার আকাশে নতুন শক্তি হিসেবে উঠে এলো সেন বংশ। পালদের দুর্বল হওয়ার একটা বড় কারণ ছিল একটা বিদ্রোহ। উত্তরবঙ্গে কৈবর্ত নামে এক সম্প্রদায়ের মানুষ পাল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এটা কৈবর্ত বিদ্রোহ নামে খুব পরিচিত। এই বিদ্রোহটা পালদের শক্তিকে ভেতর থেকে একদম নড়বড়ে করে দিয়েছিল।
এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, প্রায় ৭৫০ খ্রিস্টাব্দে পালদের শুরু, আর প্রায় ১১৫০ খ্রিস্টাব্দ নাগাদ তাদের শাসনের ইতি, আর এর মধ্যে মানে একাদশ শতকে সেনরা ক্ষমতায় আসছে, আর তারা রাজত্ব করল ত্রয়োদশ শতক পর্যন্ত। তাহলে এই টেবিলটা এক ঝলকে দেখে নিই। একদিকে পাল বংশ, যাদের সেরা রাজা ছিলেন গোপাল, ধর্মপাল, দেবপাল। তাদের সময় ত্রিশক্তি সংগ্রাম হয়েছে, আবার কৈবর্ত বিদ্রোহের মতো ঘটনাও ঘটেছে। অন্যদিকে সেন বংশ, যাদের রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষ্মণ সেন। পালদের দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছিলেন। তাহলে পালদের যুগ শেষ, সেনদের যুগও প্রায় শেষের পথে। আর ঠিক এই সময়ে বাংলার ইতিহাসে এন্ট্রি নিল এক সম্পূর্ণ বাইরের শক্তি। কারা তারা? তুর্কিরা। সেন বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন লক্ষণ সেন, আর তাকেই হারিয়ে দিলেন তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি। আর এই একটা ঘটনার সঙ্গেই বাংলায় শুধু সেন শাসনই শেষ হল না, বলা যেতে পারে প্রাচীন যুগেরই অবসান ঘটল। শুরু হলো এক সম্পূর্ণ নতুন যুগ। তাহলে পুরো জার্নিটা একবার চট করে রিক্যাপ করা যাক। আমরা একদম শুরু থেকে দেখলাম প্রাচীন বাংলা কিভাবে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করা ছিল। তারপর এলেন প্রথম বড় রাজা শশাঙ্ক। তার মৃত্যুর পর এলো সেই ভয়ঙ্কর মাৎস্যন্যায়ের সময়। সেই অন্ধকার সময় কাটিয়ে প্রায় ৪০০ বছর রাজত্ব করল পাল বংশ। তারপর এলো সেন বংশ, আর শেষে তুর্কি আক্রমণের মধ্যে দিয়ে প্রাচীন বাংলার ইতিহাসের একটা অধ্যায় শেষ হল। শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব দরকার। ইতিহাস কিন্তু শুধু কে কোন রাজার সঙ্গে যুদ্ধ করল বা কোন সালটা মনে রাখতে হবে সেটার নাম নয়। ইতিহাস হল আমাদের নিজেদের শেকড়ের গল্প। আমরা কোথা থেকে এসেছি সেই গল্প। আর যে নিজের শেকড়কে চেনে সে কিন্তু অনেক শক্তভাবে দাঁড়াতে পারে, নিজের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে পারে।